একটা ভিলেনের ডায়লগ বলেন। বর্তমান যে বিধায়ক রয়েছে মেমারিতে তার থেকেও অনেক অনেক ফ্যান ফলোয়িং আপনার বেশি, কিভাবে এটা হলো? আসলে আমি নাটক করেছি, যাত্রা করেছি, ফুটবল খেলেছি। নিত্যানন্দন ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? সাদা না কালো? যথেষ্ট একটা স্মার্ট লাগছে, কোনো এরকম কিছু মেয়ে আপনাকে দেখে আকর্ষণ হয়েছে, আকৃষ্ট হয়েছে এরকম কিছু? যে কোনো মেয়ে, আমি এটা কথা বলেও দেখেছি অনেকে, বৌদি কিন্তু শুনছে মনে হয়। হ্যাঁ, যে কোনো কোচ কাছে আসতে গেলে কোনো মিডিয়া লাগবে না, কোনো পিএ লাগবে না, কোনো সিএ লাগবে না। আমার এই যে রেল লাইনের যে ওভার ব্রিজটা, ঘন্টা পর ঘন্টা মানুষ ওখানে, মধুসূদন ভট্টাচার্য থেকে চেয়ারম্যান স্বপন বিশু থেকে, বাড়িতে বৌদি করে না কখনো কখনো আপনি নিজেও করেন? না 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 না, বউ করে, আমি করতে গেলে আপনি করতে পারেন না? না না না, ওই কোনোদিন শিখবো না। কর্মসংস্থানটা নিয়ে কিন্তু খুব বাংলায় বড় ইস্যু চলছে। শর্মিলা সরকার সম্পর্কে আমি একটা জিনিস বলি, অসীম সরকার এবারে যদি পুনরায় আবার জয়ী হয় তাহলে মেমারিবাসীর জন্য কি থাকছে? আপনার নেত্রী, মাস্টারমশাইয়ের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তো মেমারির মধ্যে আলাদা আলাদা কেন? যদি যদি আমরা আপনারা সবাই মিলে যদি একসঙ্গে একজোট হয়ে যদি মেমারি, আপনি মেমারির হয়ে কাজ করছেন, উনিও মেমারির হয়ে কাজ করছেন, তো সবাই মিলে যদি মেমারির হয়ে কাজ করি তাহলে আমার মনে হয় না মেমারিতে কোনো দল ঢোকার সাহস পাবে। তো সারা দিন যদি আমি আপনার খুঁত খুঁজে যাই, ওপেন ক্যামেরা, যে আমরা সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, লক্ষ্মী ভান্ডার নিয়ে অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, কেন এটা? অশিক্ষিত প্রকল্প। হ্যাঁ, সন্তোষ রায় দীর্ঘদিন ধরে সিপিএম বিরোধী লড়াই করেছে। আমরা যাত্রার নাটক এখনো পর্যন্ত সামাজিকতা শেখায়। আমিও ভিলেনে পাঠ করতাম, আমি দিতেও হবে নিতেও হবে, এই যে তো অ্যাকচুয়ালি এটা আনন্দের সঙ্গে করা। এই যে হোয়াটসঅ্যাপ, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, আজকের যে পডকাস্ট হবে, আজকের পডকাস্টটা কিন্তু একটা বিরাট স্পেশাল হতে চলেছে, কারণ দীর্ঘ সময় কিন্তু আমি একটা অপেক্ষা করেছিলাম যে আজকের এই পডকাস্টের জন্য। আজকের যে পডকাস্টটা হচ্ছে মেমারির একদম সুপার হিরো বলতে পারেন, মেমারির কান্ডারি বলতে পারেন, এবং মেমারির বিরাট বড় একটা, যে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা ফ্যান ফলোয়িং করে ফেলেছে। মেমারির বাসীর, মেমারির যে বাসিন্দা রয়েছে তাদের বুকে এত বড় একটা জয় করে ফেলেছে এত অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, সেই মানুষটার সঙ্গে কিন্তু আজকে দেখা করতে চলেছি, এটাই কিন্তু তার সেই ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তিনি অন্য কেউ নয়, আপনাদের সবার, আপনার সবার প্রিয় মিস্টার নিত্যানন্দন ব্যানার্জি। প্রথম কথা, আমাদের চ্যানেল আপনাকে স্বাগতম। যে আমরা এই প্রথম মেমারিতে নিয়ে পডকাস্ট করছি এবং মেমারিকে নিয়ে হিস্ট্রিক্যাল করছি, মেমারি এখানে ওখানে ইতিহাস খুঁজে বার করছি। তো অবশ্যই একটু আমাদের এই চ্যানেলে বলে দেন যে আপনাকে যারা ভালোবাসার মানুষ রয়েছে, আপনাকে চাহনেওয়াল যারা রয়েছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি শাহরুখ এসকে ডায়েরি অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আপনার ভাষায়। এই যে শাহরুখ এসকে ডায়েরি, এই চ্যানেলটি যে মেমারির কথাটা, মেমারির সংস্কার, মেমারির ইতিহাস খুঁজে বার করছে, এর দায়িত্ব কিন্তু আগে অনেকে নেয়নি। অনেকেই শুধুমাত্র তারা নিজেদের ভাবনা ভেবে, ব্যবসায়িক ভাবনা ভেবে এগিয়েছে। তাই মেমারির মানুষকে বলবো, মেমারির আপডেট পেতে, মেমারির তথ্য জানতে, মেমারির সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক সমস্ত বিষয়বস্তু খুঁটিনাটি জানতে নিশ্চিতভাবে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, এবং আপনাদের বন্ধুদের, আত্মীয়দেরও এটা বলে দিন। অনেক লেট হয়ে গেল আপনাকে নিয়ে আসার জন্য, অনেকটা এত পিছনে পড়েছিলাম আপনার, যে ফাইনালি মেমারি এত সবার হয়ে গেল, তারপর এত দীর্ঘ সময় অপেক্ষা করার পর আপনার সঙ্গে ফাইনালি দেখা। না, আসলে ভোট নিয়ে তো সবাই ব্যস্ত ছিলাম। ভোটের কাজটা তো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং এই লোকসভা নির্বাচন শুধু বাংলাকে বাঁচানো নয়, গোটা ভারতবর্ষের মানুষকে বাঁচানোর নির্বাচন। কারণ ভারতবর্ষের সম্প্রীতি, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কারকে যারা নষ্ট করছিল তাদের বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই লড়াই আমরা সাথী, আমাদের তো লড়তে হয়েছে সকলকে। আমরা আপনার যে রাজনীতিতে আসা, ছাত্র জীবন নিয়ে রাজনীতি, আপনি মানুষ, মেমারিবাসী আপনাকে কীভাবে চাইছে সেই সব নিয়ে তো নয় আমরা আসবো, কিন্তু তার আগে একদম আমরা প্রথমে চলে যাব, আপনার ছোটবেলার জীবনটা কেমন ছিল? ছোটবেলা তো একদম ছেলেবেলা, গ্রামীণ জীবন। হ্যাঁ, গ্রামের ছেলে, আমার গ্রাম মদিপুর মানে এই মেমারির মধ্যে। হ্যাঁ, মদিপুর মেমারি ব্লকের আন্ডারে বাগিলা অঞ্চলে। তো একদম গ্রামের দাদু ঠাকুমার আদরে মানুষ হওয়া। আমাদের 51 পরিবার, বাবারা 6 ভাই 2 বোন,
সকলে মিলে জয়েন্ট ফ্যামিলি থেকে মানুষ হওয়া আমাদের। ছোটবেলাতে সবার কোলে কোলে আদরেই মানুষ, এবং আমাদের গ্রাম খুব বাৎসল্য প্রিয় গ্রাম। আমাদের গ্রামের মানুষ খুব ভালো, সেখানে সবার মধ্যে একটা আন্তরিকতা আত্মীয়তার মধ্যে দিয়ে গ্রামের স্কুলেই পড়েছি, গ্রামের প্রাইমারি স্কুলে পড়েছি, গ্রামের হাই স্কুলে পড়েছি, তারপর মেমারিতে ইউনিট 2-এ পড়েছি। এইভাবে আস্তে 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 বড় হওয়া, একদম দাদু ঠাকুমা বাবা মায়ের স্নেহের মানুষ হয়ে ওঠা। তার মানে আপনার পরিবার যারা রয়েছে, বাবা দাদু, তারাও কি রাজনীতি আগে করতেন? না, আমার পরিবারেতে সরাসরি রাজনীতিতে কোনোদিন কেউ প্রথম আসেননি। আমাদের এমনি জাতীয়তাবাদী পরিবার, হ্যাঁ, দাদুরা কংগ্রেসের সাপোর্টার ছিলেন, কিন্তু সরাসরি কখনো কেউ নেমে পার্টি করেননি। কিন্তু তারা এলাকার মানুষকে নিয়ে, সকলকে নিয়ে থাকতেন, সমাজসেবী ছিলেন, কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিছিল মিটিং করেন। মানে ডাইরেক্ট আপনি এখন তাহলে রাজনীতি এসেছেন না ছাত্র জীবন থেকে? না, অ্যাকচুয়ালি ছাত্র জীবন থেকেই আসা। মানে আমরা যখন ছাত্র জীবন, তখন তো তৃণমূল কংগ্রেস ছিল না। আমরা মূলত, আমি ইটাচুনা কলেজে যখন পড়তে যাই, তখন আমাদের ইটাচুনা কলেজে আমরা সিপি হয়ে কাজ করেছি, ছাত্র পরিষদ কংগ্রেসে। আর তার আগে গ্রামেতে আপনারা জানেন সেই সময় বামফ্রন্টের আমল, সে বামফ্রন্টের আমলেতে আমাদের গ্রামে তো বেড়ে ওঠা আমাদের কংগ্রেসি যারা পরিবার, মূলত বারবার বলতে হবে নিমাই চন্দ্র পরামানিকের কথা, বলতে হবে কমলাকান্ত ঘোষের কথা, বলতে হবে উত্তম ঘোষের কথা, যারা কংগ্রেস করতেন। এবং আমি হাফ প্যান্ট বেলা থেকে, তখন তো বুঝতেই পারছেন সরাসরি রাজনীতি করার লোক খুব কম। আমরা দেখেছি আমাদের গ্রামে দীনবন্ধু কোলে, তারপর সূর্যকুমার হালদার, আমার কাকা বাণী কুমার ব্যানার্জি, এরা সব দেওয়াল লিখতো, হাত চিহ্ন লিখতো, আমরা দাঁড়িয়ে থাকতাম লম্ফ নিয়ে। একদিক দিয়ে মেমারিবাসীর জন্য কিন্তু এটা খুব ভালো যে আপনার হয়তো আপনি মানে মেমারিবাসী আপনাকে এমন একজন মানুষ পেয়েছেন, তিনি মানুষের যে দরিদ্রতা, মানুষের যে সমস্যাটা কাছ থেকে অবজার্ভ করতে পেরেছেন। না, আমার কাজটা হচ্ছে, আমি যেহেতু গ্রামের ছেলে, এবং যখন আমি সরাসরি রাজনীতি করি না, তখনও আমাদের একটা ক্লাব আছে, নদীপুর বিবেকানন্দ সংঘ। সেখানেতে আমি, প্রকাশ, আকবর, রাঙা, কেবলু, দিবু, এসব আমাদের ছেলেরা সকলে মিলে আমরা কি হতো, রক্তদান শিবির করতাম, তারপর বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সবসময় একটা কালচারাল প্রোগ্রাম বা গ্রামীণ যে সামাজিক অনুষ্ঠান সেগুলোর সঙ্গে যুক্ত থাকতাম। অর্থাৎ আমরা রাজনীতি না করলেও মানুষের সঙ্গে সবসময় থাকার অভ্যাসটা ছোট থেকে হয়েছে। এটা তো আমার দাদু তারাপদ বন্দ্যোপাধ্যায়, তিনি খুব সামাজিক মানুষ। আমাদের যে রবীন্দ্র গ্রন্থাগার আমাদের গ্রামে, আপনি অবাক হবেন, আমাদের গ্রামে একটি লাইব্রেরি আছে রবীন্দ্র গ্রন্থাগার নাম, সেটা গভর্নমেন্টের রেজিস্ট্রেশন করেনি গ্রামের মানুষ। তারা কিন্তু গ্রামেতে নিজেদের পয়সায় চাঁদা তুলে লাইব্রেরিটা চালায়, তার পাঠক পাঠিকা আছে এখনো। আমাদের গ্রামে মা অন্নদাময়ীর দুর্গা মন্দির আছে, তো সেখানেতে আমাদের গ্রামের মানুষ তারা নিজেরা ওই জমি চাষবাস করে সকলকে নিয়ে একসঙ্গে মিলেমিশে, সপ্তমী অষ্টমী নবমী আমরা কেউ বাড়িতে খাই না, গোটা গ্রামের লোক, এবং পাশাপাশি গ্রামের মানুষ অন্য ক্ষেত্র হয়। গ্রামের ছেলেরাই সারা রাত রান্না বান্না করে, আবার দিনের বেলাতে একদম ধরুন 8,000 10,000 লোক খায়, পরিবেশনটাও গ্রামের লোকই করে। তো এইভাবে এই কালচারের মধ্যে মানুষ হওয়া। এই সময় আমাদের গ্রামে হরিনাম চলছে, হরিনামও আপনি অবাক হয়ে যাবেন, আমাদের গ্রামে আমার দাদুরা এটা করেছিলেন। বনমালী ঘোষ, সুবল চন্দ্র ঘোষ, দীঘা ঘোষ অর্থাৎ নিরাপদ ঘোষ, আমার দাদু তারাপদ বন্দ্যোপাধ্যায়, এরা সকলে বসে কি করেছিলেন, মুষ্টি হাঁড়ির ব্যবস্থা। মুষ্টি হাঁড়ি মানে হচ্ছে এই হরিনাম হবে, এই হরিনাম যজ্ঞ, এত খরচা কিভাবে উঠবে, তো কিভাবে উঠবে দাদুরা তখন প্ল্যান করেছিল, প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে কলসি দিয়ে দিত, হাঁড়ি মাটির। তো বলতো মায়েরা সকালবেলাতে যখন তার বাড়িতে হাঁড়ির চাল নেবে, তখন তার থেকে এক মুঠো চাল ওই হরিনাম যজ্ঞের জন্য রাখো, এটা মুষ্টি হাঁড়ি বলা হতো। তো প্রত্যেকদিন সেই বাড়ির মা বা শাশুড়ি এক মুঠো করে চাল রাখতো, যার মন বড় সে 2 মুঠো রাখতো। প্রতি রবিবার আমাদের সুকুমার বিশ্বাস, আমাদের মাস্টারমশাই গ্রামে, তিনি দায়িত্ব নিয়ে বাবলু ঘোষকে দিয়ে কি করতেন, প্রতি রবিবার ব্যাগে করে বাড়ি বাড়ি চালটা, তো মায়েরা সেই মুষ্টি হাঁড়িটা দিয়ে দিত। তো ওই চাল সংগ্রহ একটা অ্যাসেট,
এখনো চলছে? চলছে এখনো, এটা দীর্ঘ ধরুন 30 বছর ধরে 30 বছর ধরে 30 বছর ধরে চলছে। আচ্ছা। আবার অবাক হয়ে যাবেন, আমি কালকে একটা জায়গায় বলছিলাম, তারা বলছে হরিনাম যজ্ঞ করছি, চাঁদা ওঠে না। আলাম আমাদের গ্রামে একটা সুন্দর, আমাদের দাদুরা, বাবারা, কাকারা সব করেছেন গ্রামের মানুষ, সেটা হচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে একটা করে লক্ষ্মীর ভাঁড় দিয়ে দেওয়া হয়। ওই বারোয়ারি থেকে লক্ষ্মী ভাঁড় প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে দেওয়া হয়। বলা হয় তুমি প্রত্যেকদিন পুজোর জন্য মনে করে 5 টাকা, 10 টাকা, 1 টাকা, যার যেমন ক্ষমতা রেখো, তাহলে প্রত্যেকদিন সে ঠাকুরের চরণে যেমন দেওয়া হয় তেমন ভাবে লক্ষ্মী ভান্ডারটাতে রাখে। এই হরিনামের আগে লক্ষ্মী ভান্ডারটা প্রতি বাড়িতে বাড়িতে কালেকশন করা হয়। তো কোনো ভাঁড়েতে 300 টাকা, কোনো ভাঁড়েতে 500 টাকা, এটা আশ্চর্য ব্যাপার। এটা আমাদের গ্রামের এইভাবে এই কালচারের মধ্য দিয়ে আমাদের বড় হওয়া। এটা যে একটা ঐক্যবদ্ধ, আপনার মনে হয় না যে আজকে যেভাবে জেনারেশন যাচ্ছে এই একতাটা কিন্তু আরো ধীরে ধীরে কমে যাচ্ছে? না, আমি আমার গ্রামের ক্ষেত্রে বলতে পারি, বা আমি এটা করতে হবে, এটা আমাদের দায়িত্ব, ঐক্যবদ্ধতা কিন্তু এখন নেই। আমাদের দায়িত্ব রয়েছে, এটা সবাইকে বোঝাতে হবে। নেক্সট জেনারেশনস গুলোকে আস্তে আস্তে ইনভলভ করতে হবে। আমার দাদুরা যেমন করে গেছেন, তারপর বাবা কাকারা করেছেন, তারপর সেটা আমাদের করতে হবে, এবং আমাদের ছেলেদেরও অনুপ্রাণিত করতে হবে এগিয়ে যাওয়া। কিভাবে? একটাই জিনিস, তাকে বোঝানো, ফিল করানো যে আমরা সবসময় যদি নিজেদের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে যায়, কমপ্লেক্সিটির মধ্যে যুক্ত হয়ে যায়, আমাদের যদি এই গ্রামীণ যে মানসিকতা, সামাজিকতা, এগুলোকে ত্যাগ করি, দিয়ে আমরা যদি শহুরে মানসিকতাটাকে আয়ত্ত করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে একা হয়ে যাব, বিপদে পড়বো। আমি যে প্রাঙ্গণেই থাকি না কেন, ধরুন আমি রাজনীতি করতে পারি, নার্সিংহোম চালাতে পারি, কেউ ডাক্তার হতে পারে, কেউ মাস্টার হতে পারে, শুধুমাত্র জীবন জীবিকা পরিবার নিয়ে সে থাকলে সে কিন্তু একা হয়ে যাবে। এই একা হওয়াটা যদি থামাতে হয়, যদি মন খুলে বাঁচতে হয়, যদি তার হার্টের রোগ না আনতে হয়, তাহলে তাকে একটু সামাজিক জীব হতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, সবার দুঃখে, শুধু নিজের না। দেখুন, আমি যদি কারো দুঃখে না জড়াই, আমি যদি কারো সমস্যা ফিল না করি, তাহলে আমার কথাও কেউ ফিল করবে না। একদম। এই জিনিসটা আস্তে আস্তে কাউন্সিলিং করে করে করতে হবে। তাহলে আপনার এখন পেশাটা কি? না, আমি এখন এমনি হিসেব মতো আমি নার্সিংহোমের মালিক একজন। হ্যাঁ, মাদার টেরেসা সেবা নিকেতন। কোথায় ওটা? আমার মেমারিতে। হ্যাঁ, মাদার টেরেসা। আমরা 3 জন মিলে মালিক, আমরা 3 বন্ধু মিলে এটা করেছি। গত 10 বছর ধরে চলছে। মাদার টেরেসা সেবা নিকেতনে আমাদের সমস্ত সার্জারি থেকে আরম্ভ করে গাইনো সার্জারি, অর্থো সার্জারি, জেনারেল সার্জারি আছে, এবং স্বাস্থ্য সাথীর সুবিধা আছে। অবশ্যই আমরা যতটা কমে পারি চেষ্টা করি, কিন্তু এটা আমাদের বিজনেস, এখান থেকে আমাদের সংসার চলে, পেট চলে। তাহলে এইসব কিছু, এত সবকিছু করার পরেও অভিনেতা হওয়ার শখটা কিভাবে? না, অভিনেতা হওয়ার শখ এটাও গ্রামের কালচার। মানে আমার দাদু ধরুন নাটক করেছে, যাত্রা করেছে আমাদের গ্রামে। আমার সেজো কাকা কৃষ্ণ ব্যানার্জি খুব ভালো অভিনেতা। আমার ফুল কাকা বাণী কুমার ব্যানার্জি, সেও দারুণ কমেডিয়ান অভিনেতা। তো স্বভাবতই আমাদের গ্রামের কালচারের মধ্যে আমরা, আমাদের বন্ধুরাও, আমি, আকবর, রাঙা, প্রকাশ, যারা যারা আমরা সব বন্ধু একসঙ্গে থাকি, তারা আমরা প্রতি বছর দুর্গাপুজোর সময় একটা করে যাত্রা করেন, 26শে জানুয়ারি উপলক্ষে একটা করে নাটক এরকম করতাম। আমরা ভালো ভালো নাটক করেছি, অমৃতাস্য পুত্রা, বাঞ্ছারামের বাগান, খুব সুন্দর সুন্দর নাটক করেছি। যে অভিনেতার, আপনার যে অ্যাক্টর, আপনার কোন ক্যারেক্টারটা করতে ভালো? না, আমি তো, আমাকে সবসময় ভিলেনের পার্ট দিত। হ্যাঁ, আমার বাবা পার্সোনালি, আমার বাবা আপনাকে চেনে, আজ সকালে কথা হচ্ছিল যে ওনাকে চেনেন, তো আজকে আমি ওনার সঙ্গে আজকে আমার একটা পডকাস্ট আছে, তো হ্যাঁ উনি যাত্রা, আমরা ওনাকে অনেকবার ইনভাইট করেছি। মনসুর শেখ আপনি চিনবেন, উনি কিন্তু সবসময় ভিলেন করে। হ্যাঁ, আমিও ভিলেনের পার্ট করতাম। আমি নটি বিনোদিনী করেছি, মা মাটি মানুষ করেছি, অনেক যাত্রা করেছি, অন্তত আমার মনে হয় গোটা 30 যাত্রা করেছি। বেশিরভাগেতেই আমি ভিলেনের পাঠ করেছি, একটা বোধহয় নায়কের পাঠ করেছিলাম। একটা ভিলেনের ডায়লগ বলেন যেটা আপনার খুব কাছের প্রিয়। এইটা একদম মানে আমার এরকম ডায়লগ মনে থাকে না, কিন্তু আমার একটা কথা
খুব ভালো লাগে। ওটা আমরা মজা করি নটি বিনোদিনীতে, আমি যে গুরমুখ রায়ের অভিনয় করেছিলাম, সেই তোমাকে দিতেও হবে নিতেও হবে, এই যে ইয়ে। তো অ্যাকচুয়ালি এটা আনন্দের সঙ্গে করা, মানে শখ শখ মেটানো, এইভাবেই করতাম। তবুও শখটা নিজের প্রতি একটা ইন্টারেস্ট, এটা অবশ্যই একটা টান তো থাকবে। আপনি যদিও বর্তমানে একটা রাজনৈতিক বড় একটা রাজনীতি রয়েছেন, প্লাস আপনার বিজনেস রয়েছে, কিন্তু এত ব্যস্তর মাঝেও যে আপনি যাত্রাটাকে সময় দিচ্ছেন, এটা ইন্টারেস্ট না থাকলে যাত্রা নাটকটাকে সময় দিতে হবে। এখনো আমার গ্রামের ছেলেরা যাত্রা করে, প্রতি বছরই দুটো করে দলের দুটো যুক্ত থাকে। এবং আমি বারবার বলবো ওই একই কথা আমার, যে সমস্ত জীবন জীবিকার বিভিন্ন রকম লড়াই থাকবে, বিভিন্ন রকম সংগ্রাম থাকবে, আপ ডাউন থাকবে, কিন্তু মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, নাহলে থাকা যাবে না মানুষ হিসেবে। এটাই হচ্ছে মানুষের সবথেকে বড় রোগ, এটা থাকতে হবে। মনের রোগ হয়ে গেলে ওর কোনো ওষুধ নেই। যাত্রা নিয়ে একটা কথা বলবো, যে যেভাবে আমি আগেই বললাম জেনারেশন যেভাবে ডেভেলপ হচ্ছে, সেভাবে আমাদের সমাজে তো যাত্রা নেই। আপনাদের জেনারেশনের মধ্যে যাত্রাটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, এবং যেখানে যেখানে যাত্রা হচ্ছে সেইভাবে দর্শক কিন্তু আর যাচ্ছে না যাত্রাটাকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও বলেছে যে এই যাত্রাটাকে ধরে রাখো, বাট সেটা কিন্তু কোথাও না কোথাও যখন আপনারা থাকবেন না এই দুনিয়ায়, তখন মনে হয় যাত্রা হয়ে যাচ্ছে। মানুষ না এই দেখবেন এখন যাত্রায় বলেন সিনেমায় বলেন সব একটা মোবাইলে চলে এসেছে, ওটিটি সিস্টেম চলে এসেছে। তো এখন কি হয়েছে, অল্প সময়ে দেখে নিতে চায় সবাই। না, কিছুক্ষণ আগে আপনি বললেন 3 ঘন্টা ধরে যাত্রা শুনতে চাইছে যে সামাজিক মধ্যে আমাদের থাকতে হবে, ওগুলোকে ধরে রাখতে হবে, ইতিহাসগুলো আমাদের পূর্বপুরুষ যারা, তো যাত্রাটা কিন্তু ওর একটা অঙ্গ। হ্যাঁ অবশ্যই, আমরা এগুলো দেখে বড় হয়েছি। যাত্রা অঙ্গ বলতে আমি এখনো বলছি যাত্রার নাটক এখনো পর্যন্ত সামাজিকতা শেখায়, কথা শেখায়। আমি বাবার সঙ্গে আমার এখনো কথা হয় যে তোমরা যতদিন আছো মনে হয় কোথাও না কোথাও যাত্রা চলছে, তোমরা যখন থাকবে না আর যাত্রাটাও থাকবে না। এটা হচ্ছে এখন তো দেখবেন খেলার মাঠেতে অনেক ছেলেপুলে কমে গেছে, এখন মোবাইলে ক্রিকেট খেলছে, মোবাইলে ফুটবল খেলছে, মোবাইলে ক্যারাম খেলছে, কিন্তু মাঠে লোক কই। ঠিক তেমনি যাত্রা দেখছেন এখন সমালোচক হয়েছে সকলে, অনেকে অনেক সমালোচনা করছে, বড় বড় কথা বলছে, কিন্তু ডিভোশনস ফর সোসাইটি এটা অনেকের মধ্যে কম। এটাকে নিয়ে ভাবা দরকার। তবে আমার মনে হয়, আমি খুব আশাবাদী এ ব্যাপারে, যে সমস্ত বিষয়টা যেমন রিসাইক্লিং হচ্ছে, অনেক আস্তে আস্তে ফিরত আসছে, অনেক ভাবনা যেগুলো লুপ্ত হয়ে গিয়েছিল সেগুলো আবার আস্তে আস্তে ফেরত আসছে, একটা সাইক্লিং হবে। আবার আস্তে আস্তে হয়তো আমাদের এটা ভাবতে হবে যে এত মডার্ন, এত আধুনিকতা, এটা হয়তো আমাদের সংসারকে, আমাদের জীবনকে তুষ্ট করছে না। আবার হয়তো আমরা আলোচনা সাপেক্ষে বা আস্তে আস্তে প্রাকৃতিক নিয়মই আবার আমরা ফেরত যাব। যেমন ধরুন আমি বলি যে একটা আলোচনা হচ্ছিল, আমি গতকালই জেলা পরিষদে আলোচনা করছিলাম। আমার অ্যাকচুয়ালি আমি কর্মাধ্যক্ষ জেলার বন ও ভূমি দপ্তরে। তাহলে এই যে বর্ষা আসছে, বনোৎসব করতে হবে, বন লাগাতে হবে, তো খ্যাপার মতো চলুন জঙ্গল তৈরি করি। মানে কি হয়েছে, এখন আমরা জঙ্গল কেটে দিচ্ছি, বড় বড় বহুতল বাড়ি করছি, আর বাড়ির দেওয়ালেতে গাছের ছবি এঁকে লিখছি গাছ লাগান প্রাণ বাঁচান। আমি 30টা গাছ কেটে দিলাম, 30টা গাছ কেটে সেই ফাঁকা জায়গাটাতে একটা বড় ফ্ল্যাট করলাম, বিল্ডিং করলাম, তার দেওয়ালেতে আমি গাছের ছবি আঁকলাম, তলায় লিখে দিলাম গাছ লাগান প্রাণ বাঁচান। এই ন্যাকামোটা বন্ধ করা দরকার। বন মহোৎসব উপলক্ষে আমরা যদি হাজার হাজার শুধু গাছ লাগিয়ে যাই, ছবি তুললাম, নিউজ করলাম, এটাতে হবে না। আমি তারপর ফিরেও তাকাচ্ছি না যে গাছটা লাগালাম সেটা বাঁচলো কিনা, তার গোড়ায় কে জল দেবে, ছাগল গরু খেয়ে নিল কিনা। অর্থাৎ আমি বলছি হাজার হাজার গাছ লাগাতে হবে না, 100টা গাছ লাগান, 100টা গাছ ঘেরা দিয়ে তাকে জল দেওয়ার ব্যবস্থা করুন। আমি আপনাদের মাধ্যমে বলি, আমি সমস্ত এই এলাকার যারা স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, তাদের সঙ্গে অলরেডি কথা বলেছি। আমি আঁচলের সঙ্গে, পরশ পাত্রের সঙ্গে কথা বলেছি। ওরা খুব উদ্যোগী ছেলে, মেমারির বিভিন্ন জায়গাতে ওরা গাছ লাগিয়েছে, বেড়া দিয়েছে, অনেকটা করেছে। তো আমি তাদেরও অনুরোধ করেছি যে আমরা গাছের সরবরাহ করব, দরকার হলে তাকে ঘেরা দেওয়ার ব্যবস্থাটা আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করে দেবো, কিন্তু তোমরা যদি গাছটাকে অন্তত নার্সারিটা করো, অন্তত একটা মিডিল পোর্শনসে নিয়ে যাও, তাহলে আমরা ভালো হবে।
এবং এটাই মুখে বলি না, আপনি দেখবেন গাছ এখানে লাগানো জঙ্গল এগুলো লাগিয়ে- এগুলো কি মানে এগুলো আপনাদের এটা কি? এটা হচ্ছে আমাদের বাগিলা গ্রাম পঞ্চায়েতের জায়গা, 2 একর জায়গা, এটা ফাঁকা ছিল। আস্তে আস্তে দেখুন গাছ লাগিয়ে লাগিয়ে সেখানটাকে ভরাট করা হচ্ছে, যাবেন ওখানে শুধু একবার? জঙ্গল। হ্যাঁ, শুধু মানে এখানে অন্য কোনো আমাদের এরকম পরিকল্পনা থাকলে হবে না যে গাছ কেটে বেচতে হবে, গাছের ফল বেচতে হবে, আর এমন এখানে না। এই পুকুরটায় মাছ ফাছ কিছু? হ্যাঁ, এটাতে এমনি মাছ আছে, ওই জিওল মাছ যাকে বলা জিওল হয়, মাছ, এসব। মানে এটা আপনি সবকিছু এই আপনার under-এ? পঞ্চায়েতে আমি এখানে থাকি, ঘুরি, পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের ছেলেরাই সব করে। হ্যাঁ, ভিআরপি টিম, ভিসিটি টিম ওরা ব্যবস্থাপনা করে, এবং এখান থেকে যেটুকু রিসোর্স হয় সেটা পঞ্চায়েতের। তাহলে এবার আমরা যদি এবার রাজনীতির তাহলে কবে থেকে শুরু হলো? না, রাজনীতি আমি বললাম আপনাকে যে ওই নিমাই চন্দ্র পরামানিক দাদু ভাই সম্পর্কে বলে, এই আমরা বাইরেটায় বসবো, তোকে বুথে এজেন্ট বসতে হবে। তো তখন 18 বছর বয়স হয়নি। আমি বলছি তো হাফ প্যান্ট পরে আমরা গিয়ে স্কুলের টেবিলে বসেছি, টেবিলে বসে ওই 242 নম্বর ভোট দিল, কেটে দিলাম, 321 ভোট দিল, কেটে দিলাম। এটা প্র্যাকটিসটা ছোটবেলা থেকে হয়েছে। 18 বছর বয়সের পর থেকে রাজনীতিতে মূলত, আমি আবারও বলছি, ইউনিট 2 এর পর আমরা যখন ইটেচনা কলেজে গেলাম, তখন ছাত্র পরিষদ করতে গেলাম। ছাত্র পরিষদ, ওখানে আমরা প্রচুর মার খেয়েছি। মানে তখন তো সিপিএম এর আমল জানেন, সেই সময় এসএফআই, ডিএসও এরা আমাদের উপর ইটেচনা কলেজে প্রচুর অত্যাচার করেছিল। তারপর মনে মনে একটা আসে যে আমরা তাহলে রাজনীতিতে, তখন আমার বন্ধু আশিস, আমি, তখন আমরা ভালো করি, আশিসের পরিবার পুরোটাই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, আর আমরা পুরো জাতীয়তাবাদী পরিবারেরই ছেলে, সবাই কংগ্রেস পরিবারের ছেলে। এবার জয়েন করলাম, জয়েন করে তখন সালটা কত ছিল তখন? তখন আমরা 2000 ব্যাচ হচ্ছি আমরা, 1992 মাধ্যমিক, 1994 হাই সেকেন্ডারি। 1994 এর পর আমরা তার মানে গ্র্যাজুয়েশন করতে গেছি, তার মানে ধরুন 98 পর্যন্ত। 98। এবার গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে, সেই সময় তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে। তখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আবেগ বাড়ছে, যুব নেত্রী তাহলে হিসেবে। শুরুটা আপনার তৃণমূল থেকে শুরু? মানে রাজনীতিতে পদ নেওয়া বা রাজনীতিতে মিছিলের মতো এগিয়ে যাওয়া, এই জিনিসটা অবশ্যই 98 সাল থেকে। 98 সাল। হ্যাঁ, আমাদের মেমারি পৌরসভার চেয়ারম্যান, তখন তো চেয়ারম্যান ছিলেন না, তিনি তখন নেতা, তৃণমূল কংগ্রেসে, উনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। ওই স্বপন বিষয় আমাদের গেলেন বাড়িতে, গিয়ে বললেন চলো আমরা সবাই মিলে তৃণমূলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা দলটা করলাম। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দল করে লাভ নাই। সিপিএম এর যদি বিরোধিতা করতেই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি চায়, অন্য কাউকে হবে না। তখন সভাপতি 98 সালের প্রথম দিন থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। তখন ডাক্তার অরিন্দম ঘোষ, হ্যাঁ, আমাদের গ্রামের, উনি একজন সাংঘাতিক ভাবে উনি গ্রামের সমস্ত উন্নয়নে তিনি একজন অন্যতম প্রতিষ্ঠাতা। আমাদের অনন্তদেব নায়েক, তিনি আমাদের গ্রামের বিভিন্ন উন্নয়নের অন্যতম কাণ্ডারি। এইসব মানুষেরা উৎসাহ দিলেন, আমরা কটা ছেলে আস্তে আস্তে এগিয়ে গেলাম। 98 সালে থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা পুরোপুরি পথ চলা শুরু করলাম, এবং প্রথমবারই আমাদের পঞ্চায়েত নির্বাচন ছিল। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রথম নদীপুর গ্রামে করলাম। ওই প্রকাশ মুখার্জি যে বলছিলাম বন্ধু, তার দাদা সুভাষ মুখার্জি প্রথম প্রার্থী হলেন, আমিও ইলেকশন এজেন্ট হলাম, দিয়ে আমাদের লড়াই আরম্ভ হলো ওখান থেকে। এবং ওই 98 সাল থেকেই আমরা, আমাদের তখন বাগিলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হলেন ডাক্তার কুতুবুদ্দিন। হ্যাঁ, ওর তখন দুর্গডাঙ্গায় বাড়ি, এখন তো মেমারিতে 11 নম্বর ওয়ার্ডে চলে এসছে। ওর স্ত্রী কাউন্সিলরও হয়েছে, বিলকিস। তো ওই কুতুব ডাক্তার তখন অঞ্চল সভাপতি। হ্যাঁ, আর আমরা সব লাগলাম, দিয়ে আন্দোলন শুরু হলো। আপনার 98 সাল থেকে রাজনৈতিক পথে আপনার তৃণমূল কংগ্রেস। কিন্তু এই যে মানুষের যে উচ্ছ্বাস মেমারির মধ্যে, আমি আপনার অনেক পোস্ট আপনাকে ফলো করি, তো এই যে মানুষের প্রতি ভালোবাসাটা, এটা কিভাবে, মানে ওদের হৃদয়ের মধ্যে কিভাবে জয় করলেন? আমি আপনাকে একটা জিনিসই বললাম যে, আমি এটা একটা কথা বলে রাখি যে বর্তমান যে বিধায়ক রয়েছে মেমারিতে, তার থেকেও অনেক অনেক ফ্যান ফলোয়িং আপনার বেশি। না, কিভাবে এটা হলো? আসলে উনি তো সিনিয়র লিডার, উনি তো দেখুন, ওনার হাত ধরে তো আমরা শিখেছি, এগিয়েছি। অ্যাকচুয়ালি উনি একটা এজেড মানুষ, উনি একটা ব্যারিয়ার মেনটেন্স করেন, সেইটা আমি ব্যারিয়ারটা কম মেনটেন্স করি। আমি একদম সবার সঙ্গে ডাইরেক্ট মিশে যেতে পারি, এটা একটা ব্যাপার।
আর সেকেন্ড থিংস হচ্ছে আমার যেটা লাইন সেটা খুব সিম্পল, সেটা আমি আবার বললাম যে আমার পারিবারিক এবং গ্রামীণ যে অবয়বটা সেটা আপনি বুঝলেন, যে সেখানে আমরা ছোট থেকে ওই লাইব্রেরিতে রান্না করা পরিবেশন করা দেখেছি এবং সেগুলো সেখান থেকে আপনি উঠে আসা মানুষ। উৎসটা যেখানে, তখন ধরুন আমি নাটক করেছি, যাত্রা করেছি, ফুটবল খেলেছি, প্রচুর ফুটবল খেলেছি। মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন দিয়ে এসেও সেমিফাইনাল ম্যাচ খেলতে গেছি সিমলের মাঠে। পরের দিন আমার সেকেন্ড পার্টের পরীক্ষা, কিন্তু বাবাকে লুকিয়ে চলে গেছি খেলতে। তো এইরকম ধরুন এই উৎসাহটা উদ্দীপনাটা সবসময় একটা চাঞ্চল্য মানে কোথাও না কোথাও এটা রাজনীতি ফিল্ডেও আপনি সবসময় এই আমার রাজনৈতিক লাইনের একটাই বিষয় আমি বলি, সেটা হচ্ছে মানুষ ছাড়া রাজনৈতিক জীবনের কোনো দাম নাই। আমার সিম্পল দুটো লাইনের উপরে বেস করে চলি, সেটা হচ্ছে আমার কাছে আসতে গেলে কোনো মিডিয়া লাগবে না, কোনো পিএ লাগবে না, কোনো সিএ লাগবে না। আমার সঙ্গে যে কোনো গ্রামের একটা মানুষও ডাইরেক্ট কথা বলতে পারে, ফোন করলে ফোনটা ধরি, ধরতে না পারলে রিটার্ন কল করি। সেকেন্ড থিংস হচ্ছে কমিটমেন্ট। আমি আজ পর্যন্ত যেখানে গিয়ে বলেছি এই রাস্তাটা করব, ওই রাস্তাটা করার জন্য পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেখানে যেখানে দৌড়াতে হয় আমি দৌড়াই। যা যা কমি না, আমি বলেছি যে দুর্গা মন্দিরের সামনে সেট বানাবো তো সেট বানাবো, আমি বলেছি তো অডিটোরিয়াম বানাবো তো বানাবো, তার জন্য যেখানে যা খুশি আমি করবো। কমিটমেন্ট আর মানুষের সঙ্গে ডাইরেক্টলি মেশা, এই কথাটা একদম খুব প্লাস পয়েন্ট, খুব সুন্দর কথা। কিন্তু আমিও মেমারির ছেলে, যতবার আমি আসি ততবার আমি ফেসে যাই, এবং আমার মতো সাধারণ মানুষ, আপনি ওর মধ্যে রয়েছেন, যে মেমারির যে রেল লাইনের যে ওভার ব্রিজটা, ঘন্টা পর ঘন্টা মানুষ ওখানে, এটা আমাদের জীবনটাকে স্তব্ধ করে দিচ্ছে। এবং আমি আপনাকে বলি, দায়িত্ব নিয়ে অনেস্টলি বলছি, আমাদের মেমারির যত লিডার আছে, সেটা এমএলএ মধুসূদন ভট্টাচার্য থেকে চেয়ারম্যান স্বপন বিশু থেকে আরম্ভ করে এর আগেও যারা এমএলএ ছিলেন, নার্গিস বেগম থেকে আবুল হাসেম মন্ডল থেকে, প্রত্যেকে চেয়েছে এটা হোক। কিন্তু এখানে আমরা আটকে গেছি, আমার রাজ্য সরকারও চাইছে, পিডব্লিউ ডিপার্টমেন্ট চেয়েছে, আটকে গেছি আমরা রেলের কারণ। আমাদের এনওসিটা মোদি গভর্নমেন্ট দিচ্ছে না, সহযোগিতা করছে না বারংবার। এটা একটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক মানুষ হয়তো আমাদের উপর রাগ করছে, কারণ আমাদের সামনে পায় বলে। কখনো তৃণমূলের উপর, কখনো মামাটি মানুষের সরকারের উপর রাগ করছে, কিন্তু রাগ করলে হবে না, কারণ আমরা পুরোপুরি পজিটিভ এই ব্যাপারে। কিন্তু এই জায়গাটাতে নেগেটিভটা করছে কেন্দ্রের সরকার এনওসি না দিয়ে। তো আপনারা জানেন গত 5-6 বছর ধরে আমাদের বাংলার উপর যে অবহেলা, যে অত্যাচার এই ভারতীয় জনতা পার্টি করছে, এটা তো অনস্বীকার্য, সকলে স্বীকার করবে। আচ্ছা, দিলেলপুর গ্রামেতে যাবার যে ব্রিজ, কাঠের ব্রিজ, মেমারি আর দিলেলপুরকে কানেক্ট করবে, আমরা এগিয়ে গেছি, সয়েল টেস্ট থেকে আরম্ভ করে এভরিথিং রেডি। রাজ্য সরকার ডিভিসির এনওসি চায়, দিচ্ছে না। তাহলে আমাদের এনওসি দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, আমাদের বাংলার আবাস যোজনার ঘরের টাকা বন্ধ। এ ধরনের যে অবহেলা কেন্দ্র সরকার থেকে আমরা পেয়েছি, সেটার জন্য আমরা আটকে আছি, এবং এর জন্য রেল ব্রিজটাও হচ্ছে না, আমরা খুব দুর্ভোগে আছি। তো রেজাল্ট আসার পর মানে আমরা আশাবাদী, আমি আশাবাদী। এবারে 4 জুন যে রেজাল্ট হবে, সেটাতে এই যে ডিকটেটর, এই একনায়কতান্ত্রিক যে সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী, এর অবসান ঘটবে। এবং আমি বিশ্বাস করি এবারে ইন্ডিয়া নিউ গভর্নমেন্ট তৈরি করবে, এবং সেই নিউ গভর্নমেন্ট নিশ্চিতভাবে বাঙালিকে, বাংলাকে ভালোবাসে। এদিকে নরেন্দ্র মোদীও তো বলছে যে এবারে গভর্নমেন্ট আমি লিখবো গণতন্ত্র। ঠিক আছে, উনি যদি আসেন, জানা যাবে গণতন্ত্রের মানুষই হচ্ছে আসল উপকার। যদি উনি আসেন, আপনি দেখে নেবেন যে ভারতীয় রাজনীতির যারা সিনিয়র লিডার্স, উনি অনেককে জেলের মধ্যে পুরে দেবেন, এবং উনি গণতন্ত্রটাকে স্তব্ধ করে দিয়ে টোটাল নিজের কন্ট্রোলে। আপনি মনে রাখবেন, এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি উত্তর কোরিয়ার থেকেও বিভৎস। সাংবাদিকদের প্রেসার করা হচ্ছে, আমলাদের প্রেসার করা হচ্ছে, এবং দেখবেন দলের মধ্যেও, ভারতীয় জনতা পার্টির দলের মধ্যেও আর কোনো গণতন্ত্র নাই। দেখুন অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন থেকে আরম্ভ করে আমাদের দলের কত সিনিয়র লিডারকে অ্যারেস্ট করেছে এরা। শরদ পাওয়ার যখনই মাথা নত করে অ্যাডজাস্ট করলো, ও আর অ্যারেস্ট হলো না। দেখুন আসামের হেমন্ত বিশ্ব শর্মা,
যখনই মাথা নত করে বিজেপিতে চলে গেল অ্যারেস্ট হলো না। আমার এখানে মদন মিত্র অ্যারেস্ট হচ্ছে, অথচ শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হচ্ছে না। কেন না? ও বিজেপির সঙ্গে। অর্থাৎ আপনি হয় জেলে যান, নয় বিজেপিতে যান। এই যে পরিকল্পনা, এই যে গণতন্ত্রকে একদম শেষ করবার পরিকল্পনা, এটা ভয়ানক, এটা সাংঘাতিক। এবং দেখবেন বারবার বলছে যে এটা আরএসএস এর প্ল্যান, এটা আরএসএস এর প্রথম থেকে এটা হচ্ছে ওদের দলিল যে গণতন্ত্র বলে কিছু থাকবে না, পুরো কন্ট্রোল নিতে হবে। এবং ওদের লক্ষ্য হচ্ছে এখানে যে ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে গর্বের সঙ্গে একসঙ্গে এগিয়ে চলেছে গোটা বিশ্বের দরবারে, সেই ভারতবর্ষকে এরা রাখতে দেবে না। এরা চায় এক দল, এক জাত, এক ধর্ম, এক ভোট, একনায়কতন্ত্রী মানসিকতা। আমি নিশ্চিত যে এই 4 তারিখে এর অবসান ঘটবেই ঘটবে। আমার একটা কথা, যেটা আমি আপনার বর্তমান যে বিধায়ক, আমি মাস্টারমশাইকেও এই প্রশ্নটা রেখেছিলাম, আমি আপনাকেও সেই প্রশ্নটা রাখছি, এবং এই প্রশ্নটা আমার দীর্ঘ সময় ধরে আছে যে যদি কখনো আমি আপনাকে পাই, এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো। আর সেম কিছুদিন আগে আমরা মাস্টারমশাইকেও রেখেছিলাম যে আপনার নেত্রী, মাস্টারমশাইয়ের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তো মেমারির মধ্যে আলাদা আলাদা কেন? যদি আমরা আপনারা সবাই মিলে যদি একসঙ্গে একজোট হয়ে যদি আপনিও মেমারির হয়ে কাজ করছেন, উনিও মেমারির হয়ে কাজ করছেন, তো সবাই মিলে যদি মেমারির হয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় না মেমারিতে কোনো দল ঢোকার সাহস পাবে না। একদম সত্যি কথা। আমি আবারও বলছি যে উনি সিনিয়র, উনি যদি বাবা হন তাহলে ছেলেকে শাসন করার অধিকার তার আছে অবশ্যই। এবং আমি বারবার বলেছি দলের সমস্ত স্তরে এটা বলা আছে, এবং আমি এর প্রমাণ দিতেও রাজি আছি। বাবা যদি ব্রড মাইন্ড হয়ে ছেলেকে ডেকে তার ভুলগুলো শুধরে নেওয়ার কথা বলে, অবশ্যই ছেলে সবসময় রেডি আছে ভুল শুধরে এগিয়ে যেতে। তার মানে আপনার কথা অনুযায়ী যদি মাস্টারমশাই আপনাকে বলে যে আমার কাছে চলে আসো, আমরা সব একসঙ্গে কাজ করব, নিশ্চয়ই, তাহলে আপনি সবসময় রেডি। সিনিয়র, ওনাকে বলতে হবে যে এইগুলো তোমার ভুল, আর এইগুলো তুমি সংশোধন করে নাও। সুযোগ দিক, সবাই মিলে আলোচনা করবো। যদি মানুষের স্বার্থে কাজ হয়, যদি মেমারির স্বার্থে কাজ হয়, যদি মানসিকতাটা এই জায়গায় থাকে যে আমরা মানুষের কাজ করব, আমরা দেশের কাজ করব, তাহলে পার্সোনাল ইগোগুলোকে দূরে রাখতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমি ধর্মপ্রাণ মানুষ, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কপালে লেখা আছে আপনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হবেন, না আপনি এমএলএ হবেন, না মন্ত্রী হবেন। আমি চোখের সামনে দেখেছি যাদের দলের প্রতি কোনো দান নাই, মানুষের জন্য কোনো কর্তব্য করার ইচ্ছা বা মানসিকতা নাই, তারা অনেকে এমএলএ হয়ে গেছে। কিন্তু এমন অনেকজন আছে যারা দলের জন্য জীবনটাকে দিয়ে দিয়েছে, মানুষকে প্রচুর ভালোবাসে, তারা অনেক মনের আশা থাকতো এমএলএ এমপি হতে পারে। কিন্তু আমার লাইনটা হচ্ছে এটা নিয়ে লড়াই না করে এমএলএ কে হবে, এমপি কে হবে, মন্ত্রী কে হবে, কে কি নেতা থাকবে, এই জায়গায় লড়াইটা না করে যোগ্যতা নিয়ে ভাবা হোক, স্যাক্রিফাইসটা ভাবা হোক, অসময়ের কথাটা ভাবা হোক, অদিনের কথাটা ভাবা হোক, তাহলে আমি নিশ্চিত সমস্যার সমাধান কয়েক মিনিটের ব্যাপার। সারা দিন যদি আমি আপনার খুঁত খুঁজে যাই, সারা দিন যদি আমি আপনার বিরুদ্ধে চিঠি দেওয়ার মানসিকতা, আপনার বিরুদ্ধে বলার মানসিকতা রেখে যাই, তাহলে কিন্তু কখনো সমস্যার সমাধান হবে। নিজেদের দলের ক্ষতি, দলের ক্ষতি, মনেরও ক্ষতি, স্বাস্থ্যেরও ক্ষতি। আমার লাইন খুব ক্লিয়ার। কখনো মাস্টারমশাইয়ের কাছে গেছেন কোনো কাজ নিয়ে? আমি বলি যে আমি এমন একটা ব্যক্তি, ইতিহাস বলছে, সকলে জানে, মন থেকেও জানে যে আমাকে বাদ দিয়ে উনি ছিলেন না, ওনাকে বাদ দিয়ে আমি ছিলাম না। কিন্তু এই জায়গাটাতে ছাপিয়ে যাওয়ার যে ভয়, এটা কুড়ে কুড়ে যদি কাউকে খায়, কিছু তো করার নাই। আমি গেছি মানে কি, আমি তো আছি সব সময়। আপনি চাইছেন যে সবাই একসঙ্গে কাজটা করবে, একসঙ্গে কাজ করছিল মেমারিতে, বিভাজন ছিল না, কোনো বিভাজন ছিল না। এই বিভাজন কেন তৈরি হয়েছে তারও সদুত্তর কেউ সরাসরি দিতে পারবে না, কিন্তু
একটা জিনিস বলি, আমাদের মেমারির মাটি এত ভালো, মেমারির প্রতিটা ছেলে তৃণমূল কংগ্রেসের এত তাদের মানসিকতা ভালো যে তাদের মধ্যে এরকম গ্রুপিজম থাকলেও কেউ দলের ক্ষতি করতে চায় না। একদম কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হোক, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হোক, এটা চায় না। এটা আমি গর্ব করে বলতে পারি। আমি এখানে একটা কথা বলবো, এই কথাটা নিয়ে, যেহেতু আমিও মেমারির ছেলে, আমি রাজনীতি করিও না, জানিও না, বুঝিও না, মাথায় ঢোকেও না, তো আমিও চাই কোথাও না কোথাও মেমারির উন্নতি হোক। হ্যাঁ, অবশ্যই। তো দাদা কিন্তু বললো ওপেন ক্যামেরা যে আমরা সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। তো যারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে বা গোষ্ঠীদ্বন্দ্ব বা দাদাকে নিয়ে কটূক্তিবর মন্তব্য, এই ওই হ্যান ত্যান, আমার মনে হয় এই বিষয়গুলোকে ফেলে রেখে দিয়ে নতুন করে একটা কিছু করা হোক, নতুন কিছু ভাবা হোক, সবাই একসঙ্গে। নিশ্চিত দাদা তো এনি টাইম রেডি আছে। নিশ্চিতভাবে। আমি আবারও বলছি যে যদি লক্ষ্যটা হয় এলাকার উন্নয়ন, যদি লক্ষ্যটা হয় এলাকার কর্মীদেরকে সুখে শান্তিতে রাখা, যদি লক্ষ্যটা হয় এলাকার মানুষকে ভালোবাসা, একটু আধটু যে ইগো আছে ওগুলো ত্যাগ করা যায়, ত্যাগ করতে হবে। আর এটা করতে গেলে একটু আলোচনা, মূল যেটা বিষয় প্রত্যেকের সম্মানটা চায়, এই সম্মানটাকে দিতে হবে। প্রত্যেকে যদি সম্মান দিতে থাকে, কেউ কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। ভোটের আগে 13 তারিখে ভোট হলো, 13 তারিখে ভোটের আগে প্রায় 5-7 দিন আগে থেকে আমি মেমারিটাকে একটু কভার করছিলাম যে তারা কি চায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় না রাহুল গান্ধীকে চায় না মোদীকেই চায়। এটা নিয়ে অনেকে তাদের বিচার রেখেছে এবং আমি অনেক মানুষের দেখলাম, এটা নিয়ে আমার আলাদা ভিডিও করা আছে, লক্ষ্মী ভান্ডার নিয়ে। লক্ষ্মী ভান্ডার নিয়ে অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না, কেন এটা? না, লক্ষ্মী ভান্ডার যাদের 25 বছর হয়ে গেছে তারা প্রত্যেকে পাচ্ছে। অনেক এরকম মানুষ রয়েছে তারা পাচ্ছে না, 25 এবং তাদের উপরে যারা রয়েছে তাদেরকে বলেও কোনো না, সমস্যার সমাধান হচ্ছে 25 বছর হয়ে গেছে অথচ লক্ষ্মী ভান্ডার পায়নি, এমন যদি কেস থাকে সরাসরি আমার নাম্বার 9434473725 সবাইকে দেওয়া আছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুক, আমি তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইন একটাই, তুমি বিজেপি করো না সিপিএম করো না কংগ্রেস করো না তৃণমূল করো, আমি বুঝি না। আমি বুঝি তোমার 25 বছর বয়স হয়ে গেছে, তুমি গভর্নমেন্টের ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে পারলেই তোমাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। কালকে আমাদের একটা পডকাস্ট ছিল আপনার পাশেই পারিজাত করে, তিনি অন্য দল করেন, তিনিও লক্ষ্মী ভান্ডার, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দিদি আপনি তো লক্ষ্মী ভান্ডার বা এছাড়াও যেসব রেশন যেগুলো রয়েছে সেগুলোর তো আপনি তো পান তো নাকি? বলছি দেখো ওগুলো তো পায়, ওগুলো তো সে আমাদেরকে দেওয়ার জন্যই তো হয়েছে, আর এগুলো তো তিনি দিচ্ছে না, এটা কেন্দ্র দিচ্ছে। এটা তো ভুল কথা, ভুল মানসিকতা, মানে অশিক্ষিত প্রকল্পগুলো আপনি ফায়দা নিচ্ছেন, অশিক্ষিত কথাবার্তা। কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারও কেন্দ্র দেয় না, স্বাস্থ্য সাথী কার্ডও কেন্দ্র দেয় না, এটা অশিক্ষিতের মতো কথাবার্তা। আর ওই পারিজাত নগর, উদয়পল্লী, মহেশডাঙ্গা ক্যাম্প, পাল্লা ক্যাম্প, চাঁচাই ক্যাম্প, এই জায়গাটাতে অনেক মানুষ ভুল বুঝেছিল, তারা আস্তে আস্তে আবার ঘুরেছে, এটা এই ভোটের রেজাল্টে প্রমাণ হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিনে তাদের সঙ্গে বসে আরো বেশি করে আলোচনা করব যে নরেন্দ্র মোদী কিন্তু পূর্ববঙ্গীয় মানুষ, অর্থাৎ যাদের বাঙাল বলা হয়, সেই মানুষদের সব থেকে বড় শত্রু। তাই কোনোভাবে বিজেপির সঙ্গে থাকা মানে তার নিজের ক্ষতি করা, তার ভবিষ্যতের ক্ষতি করা, পূর্ববঙ্গীয় সমাজের ক্ষতি করা। এটা আমি আগেও বলেছি, আবারও বলব। তাহলে বিজেপি নেতা আপনি নিশ্চয় চিনবেন, পাল্লা ক্যাম্পের সন্তোষ রায়। সে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে, আমরা তাকে নিয়েও পডকাস্ট আমরা করেছি। উনি কিরকম মানুষ? না, উনি কিরকম মানুষ না, উনি দীর্ঘদিন ধরে দল করেছেন এবং বিজেপি করেছেন। আজকে বিজেপি দলের মধ্যে কোনো গণতন্ত্র নয়, বিজেপি এই নমশূদ্র শ্রেণী, এসসি শ্রেণী, পূর্ববঙ্গীয় শ্রেণীর উপর ভুল লাইনে হাঁটছে, অর্থাৎ নিঃশর্ত নাগরিকত্ব প্রদান, এই সাবজেক্ট থেকে বেরিয়ে এসে আজকে 6 থেকে 7টা শর্ত মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার যে ঘোষণা করেছে, তার বিরুদ্ধে উনি বিজেপির বিরুদ্ধে গেছেন এবং তৃণমূল কংগ্রেসে এসছেন। তার কারণ উনি মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলাকে বাঁচানোর আর মানুষকে বাঁচানোর আর কেউ নাই। তাই আপনাকে খুব ভালোবাসে। হ্যাঁ, সন্তোষ রায় দীর্ঘদিন ধরে সিপিএম বিরোধী লড়াই করেছে, আমরাও সিপিএম বিরোধী লড়াই করেছি, সেই জন্য একসঙ্গে নিশ্চিতভাবে একটা আলোচনা হয়েছে। এবং আমি আবারও বলছি, সন্তোষ রায় আসার ফলে পূর্ববঙ্গীয় এলাকায়
বিজেপির ভোটের ধস হবে হবে। এবং আগামী দিনে সন্তোষ রায়ও থাকবে, আমরাও থাকবো, সকলে মিলে পূর্ববঙ্গী এলাকার মানুষকে বোঝাবো যে বিজেপি তোমাদের সব থেকে বড় শত্রু। যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাদে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী? না না না, মমতা বন্দ্যোপাধ্যায় বাদে রাহুল গান্ধী, দেখুন গান্ধী পরিবারের একটি ছেলে, তার ভারতবর্ষের প্রতি ভালোবাসা, তার স্যাক্রিফাইস, এটা মোদী পাবে না। গান্ধী পরিবারের কথা তো আমরা অস্বীকার করতে পারি না ভারতবর্ষের মানুষ। অবশ্যই নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর মধ্যে আমার অবশ্যই ফার্স্ট চয়েস, সেরা চয়েস রাহুল গান্ধী হবে। রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা, এটা কিন্তু ভালো, খুব ভালো সফলতা এটা পেয়েছে। খুব ভালো কাজ, প্রায় 4000 কিলোমিটার আপনার মনে হয় না যে করেছেন। তৃণমূল কংগ্রেস অল অফ ইন্ডিয়া যেটা রয়েছে, কিন্তু অল অফ ইন্ডিয়াও তো যদি এরকম ধরনের যদি করা যেতে পারে। আসলে আমাদের তো সমস্ত রাজ্যে এই ক্ষমতা নেই, কিন্তু আপনি দেখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা বাংলা জুড়ে নবজোয়ার করেছেন। এই তো নবজোয়ারেও তিনি প্রচুর হেঁটেছেন, একদম, প্রচুর পরিশ্রম করেছেন। এটাও সাকসেস। যেটা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধী করেছেন, পশ্চিম বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন এবং খুব সাকসেসফুল প্রোগ্রাম ওটা। তো আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের অন্যান্য রাজ্যেতেও সুযোগ পায়, অবশ্যই তারা করবে। মূল জায়গাটা হচ্ছে ভারতবর্ষকে জুড়ে রাখতে হবে, একসঙ্গে রাখতে হবে এবং ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমান অধিকার, সমান সম্মান দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এই মুহূর্তে এইবারে মেমারি নিত্যানন্দন ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে? আমি তো চাইবো আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী। কিন্তু এটা হয় না যে দিদি যেভাবে বাংলার মানুষের পাশে কাছে রয়েছে একদম, এবার দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তখন কিন্তু সে অন্যান্য মানুষকে নিয়ে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো আপনার মনে হয় না যে বাংলাকে নিয়ে কিন্তু তখন আমি এরকম মনে হয় না যে না আমরা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা আবির্ভাব। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের জন্য একটা আবিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কাকে মুখ্যমন্ত্রী করবেন দেখবেন তিনি ট্রেনিং দিয়ে রেখে দিয়েছেন। একদম কোনো চিন্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে কে মুখ্যমন্ত্রী হবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে রেখে দিয়েছে, কোনো টেনশনের কিছু না। আর উনি মমতাময়ী মা, ওনার বাংলার প্রতি দরদ থাকবে না, বাংলার মানুষের প্রতি দরদ থাকবে না, এটা হতে পারে। যদি আপনাকে বলা হয় সাদা না কালো, অবশ্যই আপনার ব্লু হবে, কিন্তু ব্লুটা আমি বললাম আমি কালোটা পছন্দ করি। কালোটা বেশি পছন্দ করেন। রাজনীতির জগতে আপনার এত সুন্দর আপনার ফিটনেস, রাজনীতি মহলে একজন রাজনীতি নেতা যেভাবে আপনার ওনার কাপড় পরিধান করে সাদা পাঞ্জাবি, সেক্ষেত্রে আপনার মানে লাইফস্টাইল কিন্তু একদম ক্যাজুয়াল। হ্যাঁ, কেন এটা? না, আপনি কি মনে করেন যে রাজনীতি মানে কি আমাকে সাদা বস্ত্রটাই পরতে হবে না এরকম কিছু? এরকম কোনো ব্যাপার না, সাদা মনটা রাখতে হবে। একদম একদম। ওর সাদা বস্ত্র পরতে হবে এরকম কোনো মানে নেই। সাদা পাঞ্জাবি চোস্তা এসব পরলে ভালো লাগে, কিন্তু আপনাকে এই লুকে একটু স্টাইলিশ লাগে। হ্যাঁ, আমি এইরকম কখনো হয়েছে যে আপনি একটা বড় একটা জায়গায় গেছেন এবং আপনি যথেষ্ট একটা স্মার্ট লাগছে, কোনো এরকম কিছু মেয়ে আপনাকে দেখে আকর্ষণ হয়েছে, আকৃষ্ট হয়েছে, এরকম কিছু? আসলে আমার এরকম কখনো আমার মুখটা ভালো না, ভালো না? না ভালো না না, অনেকে বলে হ্যান্ডসাম বলি আমি এই কথাটা না, বললাম। আমি এমনি হয়তো শরীরে হ্যান্ডসাম, মুখটা না 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 ভালো না। না না না, এটা আপনি বলছেন আপনার মনে আমার হচ্ছে। মনে হয় যে যে কোনো মেয়ে, আমি এটা কথা বলেও দেখেছি অনেকে, বৌদি কিন্তু শুনছে মনে হয়। হ্যাঁ, যে কোনো মেয়ে বা যে কোনো কেউ মহিলারা তারা আমার মুখ চোখ দেখি ভয় খায়। কেন? না না না, এটা মনে হয় আজ পর্যন্ত আমার মনে হয় মাস্টারমশাইকে দেখলে ভয় খাবে। না না, মাস্টারমশাই ভেরি সফট। হ্যাঁ, ভেরি সফট বাট অ্যাংরি ম্যান, একদম লোকটা অন্যরকম লাগে। না না, এখন ওরকম রাগি রাগি মুখটা হয়েছে, কিন্তু মধুসূদন ভট্টাচার্যের মুখ ওরকম রাগি রাগি নয়, উনি ভেরি সফট। এরকম উপরে যেটা দেখছেন ওরকম ব্যাপারটা না, কিন্তু উনি বরং প্রেমিক মানুষ। প্রেমিক মানুষ? হ্যাঁ, কিন্তু আমার তো উল্টো মনে হচ্ছে, প্রেমিক মানুষ আপনাকে মনে হচ্ছে। আমি কেয়ার একটু। না না না, আর আমাকে মেয়েরা খুব ভালোবাসে দাদার মতো। এখন দাদার মতো, মানে অন্য কোনো মানে কোনো কিছু অফার একদিনও কেউ করেনি, এখনো করেনি না। আর আমার বউয়ের সঙ্গে আমি খুব সাংঘাতিক মিশি, ও আমার খুব মানে ফ্রেন্ড, ফিলোসফার। আচ্ছা, সব বলি, আর ও জানে যে মিথ্যা কথা আমি বলতে পারি না, পারেন না, আমি বলে ফেলি। মানে ও একটু কায়দাও করতে হবে না। মেমারি জগতে আপনার রাজ চলছে, তাহলে ওখানে কার রাজ চলে?
কোথায়? আপনার পরিবারে? না না না, ওটা তো ও সামনে। মানে এরকম রাজ কি আপনার ওখানে চলে? না না, আমি বলি বাড়িতে আমার কি করে রাত চলবে? তেল ভুলে গেলাম আনতে, পোস্ত ভুলে গেলাম আনতে, আলু, সব তো ওকেই করতে হয়। ওখানে আমি রাজ করতে গেলে খেতে পাবো না, একদম। কারণ বাজারটা কি আনতে হবে না আনতে হবে, আলু দরকার, চা দরকার, চিনি দরকার। আমাকে তো সকালে বললে আমি দুপুরের মধ্যে ভুলে যাবো, হ্যাঁ, ভুলে যাবো। তো ওখানে রাজ করা যাবে না, ওখানে তাহলে খাবার পাওয়া যাবে না, ওখানে পাওয়া যাবে না। সব ব্যবস্থাটা তার মানে ওই জায়গায় উনি রাজা। ওই করে, ওকে করতে, ওই সব করে। ওই সব মানে করে। ছেলের পড়াশোনা থেকে আরম্ভ করে বাড়ির দেখাশোনা, বাড়িতে মিস্ত্রি লেগেছে ধরুন, কাজ হবে, মিস্ত্রি কাজ করছে না করছে সবই করতে হয় ওকে। আমি বাড়িতে ওখানে আপনার রাজ চলে না। আমি বাড়িতে দেখতে পাই না, আমি 8টা 7টার মধ্যে বেরিয়ে পড়ি। আপনার রাজনীতি মহলে এত ভালোবাসার মানুষ রয়েছে, এত কাছের মানুষ রয়েছে, কিন্তু সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বৌদি। তো বৌদি আপনাকে কিভাবে গাইড করে? না বলি, আমার শুধু বউ না, ছেলেও পর্যন্ত এই ব্যাপারেতে খুব ফ্রেন্ড আমার। তার কারণটা হচ্ছে, আমি 2003 সালে 98 বলেছিলাম, 2003 সালে যখন প্রার্থী ঠিক করা হয়, আর মহিলা প্রার্থী পাওয়া যাচ্ছে না, তখন অচিন্ত্য চট্টোপাধ্যায়, উনি আমাদের শ্রদ্ধেয় নেতা, তিনি তখন বললেন যে নিত্যানন্দ, তোমার স্ত্রীকে প্রার্থী করতে হবে। তো অচিন্ত্য চট্টোপাধ্যায় বাড়ি গেলেন আমার বাবাকে বলতে। বাবা বললো, বৌমাকে দেখো, 8 মাসের পেটে বাচ্চা। তো তখন অচিন্ত্যদা তখনই বললো, মামুনি তুমি প্রার্থী হবে, দলে প্রার্থী হতে? বললো, আপনারা বললে হতে হবে। তো 8 মাসের পেটের বাচ্চা নিয়েই অচিন্ত্যদার তখন হিরো হন্ডা স্ট্রিট গাড়ি ছিল, তো হিরো হন্ডা স্ট্রিট গাড়িতে চেপে নমিনেশন করতে এসেছিল। তো 2003-এ, আজ থেকে ধরুন 20 বছর আগে। 20 বছর আগে। তো ওই পেটে বাচ্চা ছিল, ওই অবস্থায়, নিরুপম তখন পেটে, এই অবস্থাতে প্রার্থী হয়েছিল। তার মানে বুঝতেই পারছেন তৃণমূলের প্রতি তারও কত দায়বদ্ধতা। একদম। এবং প্রতিটা ক্ষেত্রে দেখুন, রাজনীতিতে আপ ডাউন হয়। 18 সালের কষ্ট, 19 সালে কাউন্টিং করতে গেছি, আমাকে কাউন্টিং হল থেকে বার করে দেওয়া, এইসব তো ঘটেছে। এমনি এমনি সম্পর্কগুলো খারাপ হয় না, ঘটেছে। তো তারপরও আমি ভেঙে পড়িনি, তার একটাই কারণ হচ্ছে আমার বউ বাচ্চা। বউ বাচ্চা একটা কথাই বলেছে যে সবটা ভালো হবে না, তুমি লড়তে থাকো, ফিল্ডে থাকো, আস্তে আস্তে দেখবে মানুষ তোমাকে আবার ইয়ে দেবে। তো এই সাপোর্টটা তো সবসময় পেয়েছি, বাবার, মায়ের, কাকাদের, কাকিমাদের, বউ বাচ্চা, সকলের সাপোর্ট। পরিবারের সাপোর্ট না হলে এই লড়াই করা যায় না। কিছুদিন আগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন আবির্ভাব, আবিষ্কার। তো সেক্ষেত্রে বাংলায়, ইভেন্ট আমি যদি মেমারেই দেখি, তো বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন তাদের দল করছে, এবং এই রাজনীতি এসে সাধারণ মানুষ বেশি ভুগছে। তাদের ক্ষতিটা কোথাও না কোথাও তাদের বেশি হচ্ছে। উঁচু বর্গীয় মানুষ যারা রয়েছে, নেতা বর্গীয় মানুষ যারা, তাদের কিন্তু অতটা প্রভাব পড়ছে না যতটা সাধারণ মানুষ পড়ছে। তারা দিন আনা দিন খাওয়া, তারা কিন্তু মিটিং মিছিল করছে, এবং যখন একটা ঝামেলা হচ্ছে তারা কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে, তারা মার খাচ্ছে, তারা হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে, যে কোনো দলই হোক না কেন। তো এটা মনে হয় না কোথাও না কোথাও না করার। আমি আপনাকে প্রথমে একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে 2019 সালে দেখবেন, যখন বিজেপি কিছু সাংসদ পেল, গোটা বাংলার সাথে সাথে মেমারি তো তাণ্ডব চালিয়েছিল। 2021 সালে আবার যখন তৃণমূল কংগ্রেস মুভমেন্ট নিল, আমাদের এমএলএ হলো, আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী হলো, মেমারির একটা ইনসিডেন্ট বলতে পারবেন যেখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা গিয়ে কারো উপর অত্যাচার করেছে? করে বলছে তো 21-এ কি করেছে? মেমারিতে বলছি। 2023-এর পঞ্চায়েত নির্বাচন, নমিনেশন ফিল আপ করতে দেওয়া হবে না, রিগিং হবে, কাউন্টিং হয়েছে। আমি ব্লক প্রেসিডেন্ট হয়েছি তখন। ব্লক প্রেসিডেন্ট থাকাকালীন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে মেমারির কোনো জায়গায় রিগিং হয়েছে, কারোর উপর জোর জবরদস্তি হয়েছে, কোনো সিপিএম নেতা বা বিজেপি নেতা যদি আমার সামনে বলতে পারে, আমি তার সঙ্গে কথা বলতে রাজি আছি। নাই, আজকের ডেটা আমি বলছি, এটা আমি আপনাদের নিউজের মাধ্যমে বলতে চাই, মেমারি 1-এ তো এই ঘটনা ঘটবেই না। সিপিএম বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস মারামারি করতে যাবে না। আমি প্রত্যেককে একটা জিনিসই শুধু বলবো, তৃণমূল কংগ্রেসের কোনো সিনিয়র লিডারও বলে না ভাই মারামারি করো, বিজেপি সিপিএম এর কোনো সিনিয়র লিডারও বলে না ভাই মারামারি করো।
পার্সোনালস ইগো, গ্রামীণ রাজনীতি, ভিলেজ পলিটিক্সটাকে নিয়ে সুযোগ খুঁজে ক্ষমতার অপব্যবহার করে কেউ এলাকায় এলাকায় গুন্ডামি মস্তানি দাদাগিরিটা একদম করে। প্লাস পয়েন্ট কথা বলেছেন। আমার বক্তব্য একটাই, এই জিনিসটা কেউ করবেন না। কারণ আজ আপনি ক্ষমতায়, কাল যখন ক্ষমতা চলে যাবে আপনার পরিবারের উপরও ওই অত্যাচারটা হতে পারে। হচ্ছেও এটা। আমার লাইন খুব ক্লিয়ার। আমি, ভগবান আমাকে দায়িত্ব দিয়েছেন, দল আমাকে এখানে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে, আমি যতটা পারবো এলাকার ডেভেলপমেন্ট করে দেবো, একদম। যতটা পারবো রাস্তা, ড্রেন, পানীয় জলের ব্যবস্থা করে দেবো। আমার যখন ক্ষমতা চলে যাবে, যিনি আসবেন তিনি যেন চ্যালেঞ্জের মধ্যে পড়েন যে নিতাই ব্যানার্জি এইগুলো করে দিয়েছে, আমাকে করতে হবে, না হলে আমি এলাকায় থাকতে পারবো না। একদম। আমার লাইন এইটা পরিষ্কার। আসুন লড়াইটা হোক, কে কত কাজ করতে পারবে, কে কত মানুষের পাশে থাকতে পারবে। এই লড়াইটা যদি হয় তাহলে ডেভেলপমেন্ট হবে। আমি কোনোভাবে এটাতে বিশ্বাসী। দেখুন, আমাকে অনেকে ক্ষতি করবার চেষ্টা করেছে, আমার উপর অনেকে অনেক রকম অত্যাচার করেছে, ঘরে বাইরে অনেকভাবে অত্যাচারিত হয়েছি। কোনো দিন মনের মধ্যে এটা আসেনি ও আমাকে অত্যাচার করেছিল, ওকে আমি মারবো বা ওর আমি ক্ষতি করবো। আমি এটা পুরোপুরি ছেড়ে দিয়েছি ভগবানের প্রতি, আল্লাহর প্রতি, যে ভাই তুমি অন্যায় করলে তুমি তার বিচার পাবেই, আর আমিও নাম না নিয়ে বলেন যে কেউ কখনো আপনাকে ফোন করে কোনো ধমকি দিয়েছে? হ্যাঁ। কিরকম ধমকি দিয়েছে? মানে আমাকে কত রকম, এটা তো ছোটবেলা থেকে চলছে। মানে কলেজ আসবি না, কলেজ এলে পান্ডুয়া স্টেশনে নামিয়ে মেরে দেবো, এটা সেই দিন থেকে আছে, বামফ্রন্টের আমল থেকে আছে। 2003 সালে আমার বউ প্রার্থী হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির উপর অত্যাচার, আমার বাড়ি এটা চলেছে। 2003 সালে এসে আমাদের জায়গা দখল করিয়ে দেওয়ার চেষ্টা বামফ্রন্টের, এসব চলেছে। তারপর যখন 2019-এ বিজেপি এসছে, বিজেপির নেতারা মদ্যপান করে সন্ধ্যের পর প্রচুর ফোন, প্রচুর টর্চার, বাড়ির পাশ দিয়ে মোটরসাইকেল র্যালি করতে গিয়ে জানলা দিয়ে বাল্ব ছোড়া। তখন রিয়াকশন একটাই, শুধু ছেলে বউটার মুখের দিকে তাকাতাম, আমার জন্য ওদের কষ্ট হচ্ছে। যখন মা কেঁদে উঠতো তখন ভাবতাম আমি অন্যায় করে ফেললাম, না রাজনীতি করতে গেলে এটা হতো না। তারপর আবার আমার ছেলে বউ মা যখন বসতাম, তখন বাবা হয়তো বলতো তুমি রাজনীতি করতে গেছো বলে হয়তো তোমার জানলাতে এরম ভাবে বাল্বটা ছুড়ে এলো, রাজনীতি না করলেও বাড়িতে ডাকাতি পড়ে, চুরি হয়। এরকমই একটা ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমি কোনোদিন, এটা জেনে রেখে দিই, আজ অব্দি কোনোদিন আমার রসুলপুর বাজারেতে আমি বক্তব্য রাখছি, আমাকে মারা হয়েছিল নাক মুখ দিয়ে। হ্যাঁ, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল 2013 সালে। 2013 সালে, ঠিক আছে। ওটা কোন দল ছিল? দল নয়, এমনি দুষ্কৃতি। মানে সে তো কারো না কারো প্রভাবে। মূলত কি হয়েছে, আমি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত একটা এফআইআর, একটা ডায়েরি আমি কারো বিরুদ্ধে করিনি। আমার জীবনের এটা একটা সংকল্প, আমি আজকের ডেট পর্যন্ত একটা ডায়েরি, একটা এফআইআর কারো এগেনস্ট করিনি। মার খেয়েছি, হুমকি খেয়েছি, ভয় খেয়েছি, বসে থেকেছি। এই জন্য আপনার নাম নিত্যানন্দ। কিন্তু আমি কোনোদিন আজ অব্দি আমি কমপ্লেন রেজ করেছি একটা দেখাতে পারবেন না। আমার এগেনস্টে প্রচুর কমপ্লেন। নিত্যানন্দ ব্যানার্জি মানে কি? নিত্যানন্দন মানে কি? নিত্য আনন্দে থাকা, আনন্দ থাকা। এই জন্য আপনি মানুষের নিয়ে যাই করুক না কেন, তার বিরুদ্ধে কোনো কিছু করিনি, করবো না। এটাই হচ্ছে আমার মনোভাব। এটা লাগবে না। একজন আছে, তার হিসেবটা না একদম বরাবর। একদম আমি দেখে নিয়েছি, আমি 2018 রিটার্ন 2023-এ দেখে নিয়েছি, আমি 2019-এর রিটার্ন 2024-এ দেখছি চোখের সামনে, সব ঈশ্বরের করে দেওয়া। আমি এখানে কেউ না। ওয়েট, ধৈর্য, পেশেন্স রাখতে হবে, সব ভগবান নিক্তির হিসেব সবাইকে বুঝিয়ে দেবে, এটা আমি বিশ্বাস করি, মনের প্রাণে বিশ্বাস করি। রাজনীতিকে ছেড়ে দিয়ে যদি বর্তমান প্রধানমন্ত্রীকে দেখেন, কেমন তিনি? আর যদি বললেন যে প্রধানমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসে, তাহলে সে আসার পর কি করবে? শুনুন, আমি আবার একটা জিনিস বলি, গভর্নমেন্ট ফর দ্য পিপুল বাই দ্য পিপুল, তাই তো? এটা একদম সংবিধানে লেখা আছে। একদম। তুমি শাসক না, তুমি পালক, তুমি পালন করবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কোটি টাকার দেনা সত্ত্বেও বাংলার মানুষকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি পর্যন্ত টাকা পাঠিয়ে দিচ্ছে, তাই তো? লক্ষ্মীর ভান্ডারে টাকা পাঠাচ্ছে,
জয় বাংলার পেনশনের টাকা পাঠাচ্ছে, কন্যাশ্রীর টাকা পাঠাচ্ছে, রূপশ্রীর টাকা পাঠাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, অর্থাৎ ডাইরেক্ট টু পিপুল গভর্নমেন্ট থেকে। দেনা থাকবে, ঘাটতি থাকবে কোষাগারে, কিন্তু মানুষকে, গভর্নমেন্ট ফর দ্য পিপুল বাই দ্য পিপুল, মানুষকে তোমায় দেখতে হবে। নরেন্দ্র মোদী মানুষের কথা ভাবেনি, ভাবেনি। নরেন্দ্র মোদী পার্টির কথা ভেবেছে, নিজের কথা ভেবেছে, নিজেকে ফ্লাওয়ারিশ করতে চেয়েছে। দেখবেন মোদীর গ্যারান্টি বলছে না কেন্দ্র সরকারের গ্যারান্টি, বলছে না ভারতের গ্যারান্টি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে? বাংলার গ্যারান্টি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা, বাংলা সড়ক যোজনা, মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নামে কিছু নেই না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেন দলটাও আমার নয়, দলটাও মানুষের, আমিও মানুষের। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা আর মোদির ভাবনা বিশাল পার্থক্য। একদম। একটা ক্রিমিনালের সঙ্গে একটা সাধু। যদি দেখেন একজন একদম নগ্ন মানসিকতার, একদম একনাকতান্ত্রিক মানসিকতার মানুষ, আর একজন শুধু দেওয়ার জন্য যারা এসছেন, তিনি এসছেনই মানুষের জন্য, একদম। তিনি কাজই করেন মানুষের জন্য। বিশাল ডিফারেন্স। রাজনীতি মহলে এত ব্যস্ত, আপনার নিজের বিজনেস নিয়ে এত ব্যস্ত, তো কোথাও না কোথাও সেই এখনো সেই বাচপন এন্টারটেনমেন্ট বা কিছু একটা ফাস্টফুড খাওয়া দাওয়া বা সিনেমা দেখা, এগুলো কি এখনো হয়? না না, করি, সিনেমা তো দেখি। সিনেমা তো আমি লাস্ট কোথায় দেখেছেন সিনেমা? না না, সিনেমা হলে তো আমি ছোটবেলা তো সিনেমা দেখিনি। দেখেননি? না মানে সিনেমার প্রতি আপনার ইন্টারেস্ট না নেই? না, সিনেমা দেখতে পাইনি। মানে কি হতো, একবার শুধু আমার মনে পড়ে আকবর আর আমি গিয়েছিলাম গুপি গায়েন বাঘাবাইন দেখতে, কিন্তু অতক্ষণ ধৈর্য ছিল না। আর এই ছেলের চাপে একবার বর্ধমানের আইনক্সে গেছি, সে তো এমন শব্দটা হচ্ছে মনে হচ্ছে মাথার পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আমি বেরিয়ে পালিয়েছিলাম, 20-25 মিনিট ছিলাম। কোনোদিন আমি সিনেমা হলে সিনেমা দেখিনি। আমি কখনো পার্কে গিয়ে বসে আড্ডা মারা পারিনি, আমার হয়নি এগুলো। কিন্তু আমি টিভিতে দেখেছি, বাড়ি ফ্যামিলি নিয়ে টিভিতে দেখেছি। এখনো মাঝে মাঝে কিছু কিছু অংশ দেখি যেগুলো ভালো লাগে। ছেলে বউ দেখলে দুপুরবেলা গেছে বসে আছি, খেতে খেতে একটু দেখলাম, এরকম ভাবে। প্রিয় ফাস্টফুড কি আপনার মেমোরির মধ্যে, যেগুলো আপনি এখনো খান? না, ফাস্ট ফুড এগরোল খুব খেতাম। লাস্ট কবে খেয়েছেন? না, তা খেয়েছি মাস 3 আগে খেয়েছি। মাস 3 আগে? কোথায়? ওই আমি মেমোরিতে ওই গণেশের রোল, মানে ওর কাছেই খান? হ্যাঁ, ওই শিব মন্দির ওইখানটাতে দাঁড়ায়, ও করে দেয় গণেশের রোল। বাড়িতে বৌদি করেন না কখনো কখনো আপনি নিজেও করেন? না 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 না, ও বউ করে, আমি করতে গেলে। আপনি করতে পারেন না? না না না, ওই কোনোদিন শিখবো না। শিখে ফেললে তাহলে আপনাকে ওখানে বসিয়ে দেবে। চাপ আছে। আমার 2-1টা বন্ধু আছে, তাদের নাম করলে তাদের আবার লজ্জা হবে। তারা শুনতে, সে 2-3 জন বন্ধু বউয়ের চাপেতেই রাঁধে, আর আমাকে বলে যে এই আমি রাঁধতে ভালোবাসি। রাঁধতে ভালোবাসে না, বউয়ের চাপে রাঁধে। আমার 2-1টা বন্ধু আছে, তারা রাঁধে। আমিও শিখবো, আপনি শিখতে চান? কোনোদিন আমি শিখবো না, ওই লাইনই হাঁটবো। বর্তমানে কর্মসংস্থানটা নিয়ে কিন্তু খুব বাংলায় বড় ইস্যু চলছে। ইভেন যদি মেমোরি দেখেন, সেখানে কিন্তু মানে হাজারো শিক্ষিত। কর্মসংস্থান বলতে কি বলছেন? চাকরি? হ্যাঁ, চাকরি। আমি তো চাকরি পাই। আমি যে MA পাস করেছি, বাংলায় MA পাস করেছি, তো অনেক আগে বামফ্রন্টের আমলে MA পাস করেছি। আচ্ছা। তখন তো ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো, তো আমাকে তো দেয়নি। অথচ আমার 2-4 জন বন্ধু আছে আমার থেকে কম নাম্বার পেয়েছে, তারা চাকরি পেয়েছে। তারপর আমার বড় হওয়ার পর ধরুন কিন্তু এটা প্রচুর। আমি একটা জিনিস বলি, আমার লাইনটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে এই ভাবনা থেকে বেরোতে হবে যে আমি পড়ে পাস করব, দিয়ে চাকরি পাবো, এটা নয়। এই ভাবনা থেকে যতক্ষণ না বেরোতে পারবেন, একটা চাকুরিজীবীর কত টাকা মাইনে? একটা চাকুরিজীবীর মাইনে আমি অনেক হিসেব করে দেখছি, সরকারি হলো 30 ধরুন, এখন বিভিন্ন স্কেল ফেল বেড়ে বিভিন্ন স্ট্যান্ডার্ড, আমি আলাদা বলছি। আপনি আমাকে বলুন, ভালো ছেলে পড়াশোনা করেছে, কম্পিটিটিভ পরীক্ষায় চান্স পাচ্ছে না, আপনি দেখাতে পারবেন না। আমি বলছি, আমার কাছে ধরুন 10টা ছেলে এলে, আমার কাছে দেখবেন চাকরি করার ভিড় আসে না। 10টা ছেলে এলে আমি 10 জনকে শুধিয়েছি, তার মধ্যে কেউ বলেছে আমি হাই সেকেন্ডারি পাস করেছি,
সে হয়তো 3rd ডিভিশন বা 2nd ডিভিশন, একদম কে বলে মাধ্যমিক পাস করেছি। এখন আবার নতুন নতুন হয়েছে, অনেক বইয়ের চাকরি করবার ইচ্ছা হচ্ছে, মানে সে বিয়ে করবার আগে ভাবেনি ভালো করে পড়াশোনা করার দরকার, বিয়ের পর করছে। বিয়ের পর 5-6 বছর সংসার করার পর তার মনে হচ্ছে একটা চাকরি হলে ভালো হতো। চাকরি করতে যখন আসছে সে দেখছে মাধ্যমিক পাস, সেও যা নাম্বারের ছিল। বেকার 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 এত বলছেন না, এটা তৈরি করা হচ্ছে। মূল শিক্ষিত ছেলে যারা, চাকরি করবার যোগ্য যারা, তারা ভ্যাগাবন্ডের মতো ঘুরছে এমনটা নয়। যারা চাকরি পাওয়ার জন্য তৈরি হওয়ার সময় ছিল, এলাকারই দিয়েছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছে, মোবাইল দেখেছে, আজকে যখন তার বাবা মা আর তাকে রিসোর্স দিতে পারছে না, এবার ভ্যাগাবন্ডের মতো ঘুরছে। একটা কাজ হলে ভালো হতো। কাজ করতে গেলে যোগ্যতার দরকার, যোগ্যতাটা তৈরি করতে হবে। আপনার কাছে 10টা ছেলে এলে আপনি তাকে জিজ্ঞাসা করুন কম্পিউটারের সার্টিফিকেট আছে? কম্পিউটারটা শিখেছি 6 মাস, সার্টিফিকেট আছে? 6 মাস কম্পিউটার শিখেছো, এখন তুমি কম্পিউটার কিচ্ছু পাবে না। কিন্তু আমাকে বলুন, কম্পিউটার নিয়ে এলিজিবল পারসন বসে আছে একটা, আমায় দেখান তো। নাই। আপনি বলছেন আমি ITI করেছি, আপনি বলছেন আমি পলিটেকনিক করেছি। কিভাবে করেছেন? ITI পলিটেকনিকটা পড়তে হয়, বাবা পাঠিয়েছে, করছেন। ভালো করে করেছে, কে বসে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার একটা দেখান। বসে নাই। আমি আবারও বলছি, আমি মনে করি শুধুমাত্র চাকরি পাবো, সরকার চাকরি দেবে বা কোথাও চাকরি পাবো, দিয়ে জীবনযাপন করব, এই ভাবনাটা মাথা থেকে সরিয়ে এখন থেকে সকলে তৈরি হোক যে আমি পজিটিভ মানসিকতা নেব। আগের আর দিন নাই যে বাবার জমি জায়গা আছে চাষ করে খেয়ে নেবো। আগের আর এমন দিন নাই যে বাবা টাকা এনে দেবে একটা কিছু করে খাবো। এ চলবে না। দিনটা বদলাচ্ছে, তার সাথে সাথে আপনাকেও আপডেট হতে হবে, মানসিকতা আপডেট করতে হবে। প্রসেস অনেক আছে, বসে না থাকলে ইনকাম হবে না এমন হতে পারে না। কিন্তু ভাই সকাল থেকে সময় নষ্ট করে দিয়ে 2 ঘন্টা টাইম পেলে দিয়ে বললে এই চাকরি হচ্ছে না, এই বেকারের জ্বালা, এসব লেকচার মেরে লাভ নেই। আমি ক্লিয়ারলি বলছি, যে সকার হতে চায় তার অনেক প্রসেস আছে, তাকে কাজ করতে হবে, খাটতে হবে। শেষ প্রশ্ন, আমাদের নতুন প্রার্থী, নতুন দুটো লোক, একটা অসীম সরকার, একটা শর্মিলা সরকার, হ্যাঁ, দুজনেই কিন্তু রাজনীতিতে একদম নতুন লোক, নতুন কি মনে হচ্ছে? না, একটা জিনিস বলি, প্রথম হচ্ছে শর্মিলা সরকার সম্পর্কে আমি একটা জিনিস বলি। শর্মিলা সরকারের পরিবার কিন্তু আমাদের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। হ্যাঁ, আগে যুক্ত। শর্মিলা সরকারের দিদি নিজেও প্রধান ছিলেন আমাদের। আর দ্বিতীয় হচ্ছে শর্মিলা সরকার নিজে একজন ডাক্তার, প্রফেসর, একদম এডুকেটেড, শিক্ষা আছে। দিল্লির দরবারেতে গিয়ে দুটো ইংরেজিতে কথা বলতে পারবে, বাংলার জন্য, মেমারির জন্য, পূর্ব বর্ধমানের জন্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে অনুভবী, অনুভবটা আছে। একটা ডাক্তার যে এসি ঘরেতে সবসময় চেম্বারে থাকতো, পেশেন্ট দেখতো, সে যেভাবে এবারে প্রচার প্রক্রিয়া করেছে এবং যেভাবে নেতৃত্বের কথা শুনে বা এলাকার কর্মীদেরকে সামঞ্জস্য করে সমান চোখে দেখে তিনি এগিয়ে গেছেন, আমি বিশ্বাসী যে ডাক্তার শর্মিলা সরকার আগামী দিনের একজন সাকসেসফুল লিডার হবে। অসীম সরকার, প্রথম হচ্ছে মানসিকতাটা দেখুন। আমি বারবার বলছি, ফার্স্ট মানসিকতাটাই যদি হয় আমি বিরোধীদের গালিগালাজ করব, তিরস্কার করব, এটা ভেরি ব্যাড। অশ্লীল ভাষা, অশ্লীল অ্যাপ্রোচ। 4 পাস করেছে, কবিগান ভালো করে, ওনার মধ্যে মা সরস্বতী আছেন, ধন্যবাদ। কিন্তু কবি গান দিয়ে কিন্তু উন্নয়ন হবে না। কবি গান দিয়ে কিন্তু দিল্লির দরবারে যেখানে রাষ্ট্র নেতারা থাকবে সেখানে তিনি আমাদের জন্য কিছু আনতে পারবেন না। তাই অসীম সরকার ব্রাত্য আমাদের কাছে। শর্মিলা সরকার আগামী দিনে একজন সাকসেসফুল এমপি হবে, আমি 100% আশাবাদী। আপনার আন্ডারে 10 থেকে 12টা অঞ্চল, 10টা অঞ্চল, 10টা। তো 10টা অঞ্চল এবারে কিভাবে কিরকম কি লিড করবো? না, 10টা অঞ্চলই আমরা লিড করবো, একদম 10টা অঞ্চলই আমরা লিড করব। এবং আমরা আশাবাদী সকলে মিলে এত সুন্দরভাবে লড়াই করেছে, সকলে মন প্রাণ দিয়ে। তাতে আমি আশাবাদী যে 2021-এ আমার মেমারি 1 নম্বর ব্লকের লিড ছিল 12,270। আমরা এটা টপকে যাব। আমাদের লিড অনেক বাড়বে। আমি আশা করছি 20,000-এর বেশি লিড হবে মেমারি 1 নম্বর ব্লকে, নিশ্চিতভাবে হবে, এটা আমি আশা করি। এবারে যদি পুনরায় আবার জয়ী হয়
তাহলে মেমারিবাসীর জন্য কি থাকছে? না, মেমারিবাসীর তো জন্য উন্নয়ন, এটা একদম শেষ। উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন। উন্নয়নে কিরকম কি আরো? আমরা এবারে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দয়ায় আমি মেমারি 1 নম্বর ব্লকে গোটা 30 রাস্তা করতে পেরেছি ভালোভাবে। রাস্তার যে বিপুল অভাব ছিল সেই অভাবটা আমার অনেকটা মরে গেছে। যে 2-4টে আছে সেগুলো আমরা করে ফেলবো, জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি থেকে করে ফেলবো, অসুবিধা নেই। এবারে আমাদের টার্গেট হচ্ছে পিএইচই প্রচুর খনন হয়েছে, পাইপ খনন হয়েছে, এবার এটাকে সুসংহত করে বাড়ি বাড়ি জলটাকে পৌঁছে দেওয়া, যেটা দিদির স্বপ্ন। অলরেডি অনেক জায়গায় পৌঁছে গেছে। জলের ফ্লোটা ঠিকঠাক ভাবে স্কিমেটিক প্রবলেমের জন্য হয়নি। কেন? ধরুন 500 হাউস হোল্ডের উপর পরিকল্পনা হয়েছে, জল দিতে গিয়ে দেখা গেছে সেটা 750-800 হয়ে গেছে, ফলত জলের স্পিড কম। আবার অনেক জায়গাতে ধরা যাক আলিপুর পিএইচই, শ্রীরামপুর পিএইচই, তারপর হচ্ছে আমার অনাথ সমিতির পিএইচই, এই জায়গাগুলোতে 100 হাউস হোল্ডের উপর পরিকল্পনা হয়েছিল, কিন্তু ওখানে 500 হয়ে গেছে। তাহলে সেই জায়গাগুলোকে আমরা রিপেয়ার করে দুর্গাপুজোর মধ্যে আমাদের টার্গেট যে পিএইচির যে প্রবলেমটা মেমারি 1-এ আছে এটাকে কমপ্লিট করা। ধন্যবাদ আপনাদেরকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি সবাইকে আপনাদের মাধ্যমে প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, জোহার জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এতক্ষণ দাদার সঙ্গে যেসব কথাগুলো আমরা শুনলাম, জানলাম, দাদাকে নিয়ে আপনার কি মতামত, যে কোনো দল থেকে হোক না কেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আবার একটা পডকাস্ট নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। থ্যাংক ইউ।